এই হুঁশিয়ারি শোনা না হলে সামনের দিনগুলোতে আপনাদের পতনই কেবল অনিবার্য না, তা হয়ে উঠবে ইতিহাসের এক করুণ ট্র্যাজেডি। সারা দেশ বিএনপির বিরুদ্ধে ফুঁসে উঠেছে এবং এইটা একটা অনিবার্য সংঘাতের দিকে অগ্রসর হইতেছে। আমি গত পরশু একটা ভিডিওতে দেখাইছিলাম যে টিনের সালে কাউয়া তারিক জিয়া বলে মিছিল, দেখেন আর একবার। আজকে দেখেন একের পর এক মিছিল। তারেক রহমান বলছেন অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না। খুব ভালো কথা, কিন্তু গ্রেপ্তার করলে থানা ঘেরাও করে আসামি সিনাই নিয়ে যায় কেন বিএনপি? এটার উত্তর তো তারেক রহমানকে দিতে হবে। একটা দুইটা না, শয়ে শয়ে এডিটর সাহেব বিএনপি থানা ঘেরাও কিওয়ার্ড দিয়ে সার্চ দেন তো, দেখেন কত জায়গায় থানা ঘেরাও করে বিএনপি আসামি ছাড়াই নিয়ে যাইতেছে। শুধু কি তাই, শোনেন কি অবস্থা। প্রতিদিন আমাদের 30,000 টাকার মতো সে নিতেছে। আমি জেনেছি যেটা যে মালিক সমিতির কাছে তারা 5 কোটি টাকা চাঁদা চেয়েছে। এক যুবদল নেতা যাত্রাবাড়ির নাম ফাহিম। দুই রকম কথা বললে তো হবে না। আপনারা তো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাইতেছেন, আপনার দলের লোকজনই ঘটাইতেছে। আপনারাই বলেন মব, আর এটা কি থানা ঘেরাও? এটা মব না? আপনার দলের নিজেদের ভিতরে মারামারিতে গত 6 মাসে 43 জন মারা গেছে। বিএনপির কিছু কর্মীদের কথা আর কি বলবো, এরা মনে করে কাউরে গালাগালি করে আসলেই তার রাজনৈতিক কর্তব্য পালন করা হয়। রাজনীতি শিখাইতে পারেননি নিজের কর্মীদেরকে, কোনটা রাজনীতি কোনটা রাজনীতি না, রাজনীতি কেমনে করতে হয় সেটাও শিখাইতে পারেন নাই। আর এদেরকেই বিএনপি কন্ট্রোল করতে পারতেছে না। দেখেন কি বলে বিএনপির নেতা, রাজনৈতিক সংগঠন জামাত শিবিরকে উৎখাত করেই ছাড়বে। সে তার নেতার পক্ষ থেকে ব্যর্থহীনভাবে বলতেছে এই শাহজাদপুর, এই সিরাজগঞ্জের মাটিতে জামাত এবং এনসিপি নেতাদের কবর রচনা করা হবে। শুনেন, এর নাম হইতেছে আমির হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক শাহজাদপুর উপজেলা বিএনপি। ভারত বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ এক, এটাই ছিল হাসিনার কূটনীতিক স্ট্যান্ড। এটা এক কেন্দ্রিক নীতি। ওই যে আলগা মোমেন বলছিল না, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন, ভারতের বিজয় মানে আমাদের বিজয়। শুনেন, আমাদের বিজয় ভারতের বিজয়, বুঝছেন? আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। এই কূটনীতিক স্ট্যান্ড তো টিকে নাই। আগে ইন্ডিয়ার মাধ্যমে হাসিনা রাজনৈতিক সম্পর্ক তৈরি করতো এবং এই কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে, আমাদের ব্যুরোক্রেসি দুর্বল হয়েছে, আমাদের কূটনীতি দুর্বল হয়েছে, আমাদের ডিপ্লোমেসি দুর্বল হয়েছে। তো সাতালমুখ মনে করে যে গণতন্ত্র মানে মতভেদের অবসান না, কিন্তু বরং গঠনমূলক দ্বন্দ্বের স্বীকৃতি। দেখেন বিএনপির মধ্যে মনে করে যে আমি যদি সমালোচনা করি আমি শত্রু, মানে তার সমালোচনা করাই যাবে না, সমালোচনা করলেই শত্রু এবং ওইটা না করলে ঐক্য নাই। এই গণতন্ত্রই বোঝে না, ডেমোক্রেসির আধুনিক ধারণাগুলো এদের মাথার মধ্যে নাই একেবারে। রাজনীতি মানে ঐক্য না, বিরোধ রাজনীতি। আমরা একে অপরকে শত্রু হিসেবে না দেখে বিরোধী বা অ্যাডভার্সারি হিসেবে মানলে গণতন্ত্র টিকে থাকে। ওনার একটা ধারণা আছে লেফট পপুলিজম বলে, তিনি যুক্তি দেন যে ডানপন্থী পপুলিজমের মোকাবেলায় বাম ঘেঁষা পপুলিজমের দরকার আছে, যেখানে জনগণের আবেগ, পরিচয় এবং প্রতিবাদ সংগঠিত হবে প্রগতিশীল রাজনৈতিক লক্ষ্য নিয়ে। তো ওই যে সাতালমুখ বলতেছে যে গণতন্ত্র মানে সবাই একমত তা না, সবাই মিলে ঐক্য তা না, বরং গণতন্ত্র মানে হচ্ছে নিয়ন্ত্রিত নিয়মতান্ত্রিক মতবিরোধ এবং বিরোধিতা এসে থাকবে, তবুও সবাই খেলবে একই নিয়মে। মতবিরোধের ক্ষেত্র তৈরি করে রাজনৈতিক দলগুলো, এক দল বলবে বাজার অর্থনীতি দরকার, আরেক দল বলবে সমাজতন্ত্র দরকার, এক দল বলবে ইসলামী অর্থনীতি দরকার, এক দল বলবে আমার খেলাফত দরকার, এক দল বলবে কর বাড়াও, আরেক দল বলবে কর কমাও। এই যে প্রতিযোগিতা এবং মতানৈক্য, এটার নামই হচ্ছে অ্যাগনিজম, মানে স্বীকৃত দ্বন্দ্ব। এতে জনগণের ইচ্ছা প্রকাশ পায়, নীতি পরীক্ষা হয়, ভুল ধরা পড়ে, বিকল্প ভাবনা আসে। কিন্তু দল ভেঙে গেলে কি হয়? আর কেউ প্রশ্ন তোলে না, আর কেউ বিকল্প দেয় না, শুধু এক শাসক বা এক গোষ্ঠীর মতেই দেশ চলে। এটাকে বলা হয় ওয়ান কালার অথরিটারিজম বা এক রঙের এক চিন্তার একচ্ছত্র শাসন। তখন রাষ্ট্র আর গণতান্ত্রিক থাকে না, হয়ে ওঠে এক পেশে আদেশের কারখানা। এটা রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোর অন্তঃসার শূন্য হয়ে যাওয়া, জনগণের প্রতিনিধির কণ্ঠ নিঃশেষ হয়ে যাওয়া এবং রাষ্ট্রীয় পরিসরে শূন্যতার সৃষ্টি হওয়া, যা বিদেশি শক্তি স্থানীয় শোষক শ্রেণীর হাতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের রাস্তা উন্মুক্ত করে দেয়। তাই স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক দলের বহুত্ব, কার্যকারিতা এবং গণভিত্তি অপরিহার্য। এবার প্রশ্ন উঠতে পারে, বিএনপি কি দায় নাই এই ধরনের ঘটনা ঘটায়? অবশ্যই আছে। বিএনপি কিন্তু এই কাজ করতে গিয়ে জন্ম দিয়েছিল র্যাব, নিজের দলের গুন্ডাদের সামলাইতে পারতেছিল না তাই র্যাব বানাইছিল।
বিএনপির এইসব সোকল্ড ইন্টেলেকচুয়াল ইনফ্লুয়েন্সারদের সাথে কথা বলতে যাওয়াটাও একটা যন্ত্রণা। খোদা তাআলা আমার এমনই কপাল দিচ্ছে যে এই নিরেট মূর্খ প্রফেশনালি আনসাকসেসফুল লোকগুলার রেফারেন্স দিতে হয়, একেবারে মূর্খ, কিছু জানে না। ইলিয়াস আমার উপরে খুব খেপা, এই জন্য খুব চেতিছে। ইলিয়াস কয়, দাদা আপনি এইগুলারে কেন মেনশন দেন, ওদের জীবনের সবচেয়ে বড় পাওয়া পায়ে গেছে, কিন্তু এইগুলা গুরুত্বপূর্ণ, কারণ এরা যে কি মাল সেটা বিএনপির কর্মীদের বোঝা দরকার। তো কারণ বিএনপির কর্মীরা তো ওদের দিকে তাকায় থাকে, ওরা কি লেখে দেখে এবং সেটা অনুযায়ী কাজ করে। তো বিএনপির কর্মীরা বুঝবে না যে সে কাকে ফলো করতেছে, তাকে কে ইনফ্লুয়েন্স করতেছে, সেটা দেখবে না, দেখার দরকার আছে তো ইলিয়াস। তাও আসেন আমি বিএনপি ওয়ালাদের দেখাই, দেখানো দরকার। এটা আমি এইভাবে সব কয়টারে বিএনপির অনলাইন কুতুবদের দেখাবো। এই লোক বিএনপির অনলাইন কুতুব, অনলাইন ইনফ্লুয়েন্সার। এর বিএনপি কর্মীরা দেখে, তারপর যা বলে উগড়ায় দেয় নানা জায়গায়। তো এই বিএনপি গাড্ডায় পড়বে না, তো পাশে বাড়ি মোকলেস পড়বে। বিএনপি মনে করেছে যে সবকিছু আগের মতো থাকবে, ক্ষমতায় বৈশা রাষ্ট্রযন্ত্র দিয়ে গুন্ডামি থামাবে আর সবকিছু ঠিক থাকবে, পুরা ফ্যাসিস্ট কাঠামো ঠিক থাকবে, শুধু ক্ষমতায় থাকা লোকগুলা বদলাবে। তাইলে তো তাকে আওয়ামী লীগ হয়ে দেশ চালাইতে হবে। পুরা রাষ্ট্র কেমনে চলবে এটা তো হাসিনার ইন্ডিয়া বসে ঠিক করেছে, সেভাবে বানাইছে সবকিছু। সেটা ঠিক রেখা বিএনপি তার মতো দেশ চালাইতে পারবে না? পারবে না। বিএনপিকে এই রাষ্ট্রকে র্যাডিক্যালি বদলানোর চিন্তা করতে হবে। এইভাবে পারলে হাসিনাই ক্ষমতায় থাকতো। হাসিনার একটা বিশাল ইন্টেলেকচুয়াল বাহিনী ছিল, ইন্ডিয়ান ইন্টেলিজেন্সিয়ার ফুল সাপোর্ট ছিল। আপনার কিছু নাই, বাস্তবিকই কিছু নাই। দেখাই দিলাম হাতে নাতে। আপনাদের রাষ্ট্রচিন্তকদের আমার সাথে ডিবেটে বসাই দিয়েন, 5 মিনিটে রনে ভঙ্গে দিবে, টিকতেই পারবে না কোনো আলোচনায়। এটা অহংকার না, এটা রিয়েলিটি। মাইনা নেন এই রিয়েলিটি। শেখ মুজিব কইছিল না শরদির বদিগার, রিয়েলিটি মেনে নাও ভুট্টোরে। আপনাদের রিয়েলিটি মেনে নিতে হবে। তাহলে বিএনপির কি করা দরকার? আমি বিএনপি করলে আমার বিপুল কর্মী বাহিনীর কর্মসংস্থানের জন্য কাজ করতাম। তারপর এসএমই স্মল মিডিয়াম এন্টারপ্রাইজে কাজে লাগাই দিতাম। এরা চান্দাবাজি করে, কারণ কাজ নেন, কাজে ঢুকাই দিতেন, সবকিছু বন্ধ হয়ে যেত, দেশেরও উপকার হইতো। মানুষ যদি দেখে উনি কিছু করেন না, তাহলে রাজনীতি করেন, তাহলে মনে হবে যে আমিও রাজনীতি করব, কিছুই করব না। এবং মানুষ কি মনে করে আসলে আপনাদেরকে, পলিটিশিয়ানদেরকে মনে করে আপনারা চান্দা দিয়ে চলেন। এটা আমার কথা না, একদম জনগণের কথা। আমি দেখাই দিতেছি, শুনেন, দেখেন কি বলে। একটা কাম করে খায় না, চাঁদা উড়ে খায়। ছোট নেতা তারা চাঁদা উড়ায়, বড় নেতা মালিক হয়ে যায়। সব নেতা চলে চাঁদার টাকা দিয়া। কোন নেতা কাম করে কইতে পারবে যে আমি কাম করি না ভাই? সব নেতারা খায় চাঁদার টাকা। চাঁদার টাকা খাইয়া সব নেতার সংসার চলে। আর বাচ্চা কাছে পড়ালেখা করে চাঁদার টাকা দিয়া। ওরা সংসারে মার্কেট করে, টাকা পয়সা দিয়ে মার্কেট করে, যে পানিটা কিনে খায় চাঁদার টাকা দিয়া। চাঁদার টাকা ছাড়া সংসার চলে না। ওরা চিকিৎসা করতে চায় বাইরে, বাইরে বিদেশে চিকিৎসা করতে চায় চাঁদার টাকা দিয়া। আপনি খোঁজ নিয়ে দেখেন, যত বড় নেতা হোক এই চাঁদার টাকা খাইয়া নেতামি করে। প্রত্যেকটা নেতা চাঁদার টাকা খায়, প্রত্যেকটা কর্মী চাঁদার টাকা খায়। কোন দলে চাঁদাবাজ থাকবো না বাংলাদেশে। চাঁদার টাকা খাইয়া রাজনীতি করে। এখন চাঁদা বন্ধ হইলে রাজনীতি কেউ করবে না। চাঁদা বন্ধ হয়ে গেলে রাজনীতি কেউ করবে না। যে ধান্দা নাই, রাজনীতি করবো কেন? কাম করে খাই। চাঁদাবাজি আছে জড়িত, আপনি খোঁজ নিয়ে দেখেন ভালো মতন। দেখেছেন, রেসপেক্ট করে না তো পলিটিশিয়ানদেরকে। কেন করে না? কারণ আপনাদের মনে করে আপনারা চান্দা দিয়ে চলে। বিএনপি এখন একটা সন্ধিক্ষণে দাঁড়ায় আছে। সামনে দুইটা পথ, একটা আত্মধ্বংসের আর একটা নবজন্মের। আপনি যদি রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে ফিরে আসতে চান, তাহলে এই মুহূর্তে আত্মসমালোচনা, কাঠামোগত সংস্কার এবং র্যাডিক্যাল চিন্তার সাহস দেখাইতে হবে। এদেশের জনগণ নতুন কিছু চায়, নতুন রাজনৈতিক কল্পনা, নতুন নৈতিক নেতৃত্ব, নতুন র্যাডিক্যাল চিন্তা। যারাই নতুন চিন্তাকে ধারণ করবে তারাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে। একজন প্রকৃত রাজনৈতিক নেতা শুধু বক্তৃতা দেন না, কর্মীদের কাজ দেন। শুধু ভীষণ দেন না, সেই ভীষণ বাস্তবায়নের গাইডলাইনও দেন। যদি আপনার দলের কর্মীরা আজকে হুজুগে চান্দাবাজে পরিণত হয়ে থাকে, তাহলে তার দায় নেতৃত্বকেই নিতে হবে। তারেক রহমানের উচিত এখনই জব হোল্ডারদের মতো আচরণ শুরু করা। তাকে একজন ওয়ার্কিং স্টেটসম্যান হতে হবে, শুধু প্রধানমন্ত্রী না। বিএনপির সামনে এখন 3টা বড় কাজ: নিজের কর্মী বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে উৎপাদনমুখী কাজে লাগানো, র্যাডিক্যাল স্টেট রিফর্ম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে হাজির হওয়া, আর 3 নাম্বার দলে থাকা ডিজিএফআর চাঁদা খাওয়া, রয়ের টাকা খাওয়া, নব্য দালাল, বেকার, অনলাইন কুতুবদের চিন্তাহীন দৌরাত্ম্য থামানো। এই রাজনৈতিক বিশৃঙ্খলা, ছিন্নমূল নেতৃত্ব আর চিন্তাহীন কর্মী নিয়ে রাজনীতির পরিণতি একটাই, নতুন করে একনায়কতন্ত্র আর গভীর বৈদেশিক হস্তক্ষেপ। বর্ষা বিপ্লবের চেতনাকে গণতান্ত্রিক কাঠামো থেকে তাড়াই দেয় এক ব্যক্তির ভাবমূর্তি কেন্দ্রিক প্রজেক্টে পরিণত করা। আপনারা যদি সত্যি শহীদ জিয়ার উত্তরাধিকার হন, তাহলে শহীদ জিয়ার মতো করে রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে মাটি কামড়ায় জনতার ভরসা অর্জনের রাজনীতি করে। না হলে ইতিহাসের ডাস্টবিনে আপনাদের জায়গা হবে। এই সময়টাতে যারা সাহস করে